একদম শেষ পর্যায়ে চলে এসেছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দুদিনে আমরা দেখলাম দুটো ভিন্ন মেজাজের ম্যাচ। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলতে অফ দ্য ফিল্ডে আজকে রয়েছেন ফুটবল অ্যানালিস্ট ও সাংবাদিক রিফাত মাসুদ। রিফাত, স্বাগত অফ দ্য ফিল্ডে। দুদিনে দুটো একেবারেই বিপরীত মেজাজের ম্যাচ দেখলাম। সোশ্যাল মিডিয়াতে একটা বিতর্ক হচ্ছে পিএসজি বায়ার্ন মিউনিখ ম্যাচটা নিয়ে। দুটো দলের স্টাইলটাকে অনেকে বলছেন টু রিস্কি মডার্ন ফুটবলে, কারণ মডার্ন ফুটবলে ইউ হ্যাভ লট টু লুজ। আপনি কি অ্যাগ্রি করেন? আমি এটার সাথে অ্যাগ্রি করি না। ঠিক আছে, লট টু লুজ, কিন্তু আপনি কার সঙ্গে খেলছেন এটা একটু দেখতে হবে। মানে ধরেন কথার কথা, পরের দিন রাতে আমরা যে ম্যাচটা দেখলাম আতলেতিকো মাদ্রিদ আর আর্সেনালের ম্যাচটা, আপনার অপোনেন্ট যদি আতলেতিকো আর আর্সেনাল হয় তাহলে ওই রকম গেম স্টাইল আপনাকে আসলে ওরাই অ্যালাউ করবে না। আপনি যতই চান না কেন ওরকম একটা গেম তাদের উপরে ইম্পোজ করতে আপনাদের ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু বায়ার্ন আর পিএসজির ব্যাপারটা এইরকম যে ম্যাচের আগেই আমরা ধারণা করতে পারছিলাম যে এই ম্যাচে প্রচুর গোল আমরা দেখবো। আপনাকে যদি ম্যাচের প্রেডিকশন জানতে চাও তো আপনার কাছে আমার ধারণা আপনি অ্যাটলিস্ট 3-2 তো বলতেন বা 2-2 বলতেন। তার মানে আমরা আন্দাজ করতে পারছিলাম যে অনেকগুলো গোল হবে। কেন এই ভরসাটা আমরা কোত্থেকে পাচ্ছি? আমরা এই ভরসাটা পাচ্ছি এরকম যে এই দুই কোচ তো আসলে কম্প্রোমাইজ করেন না। তারা তাদের যে ধ্যান ধারণা তারা ওই ধ্যান ধারণাতেই থাকেন। তো এর ম্যাচের যখন শুরু তখন আপনি বুঝতে পারছেন যে না, এরা তো যে 11 নামাবে এই 11-এ কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। তো এখন রিস্ক ওরিয়েন্টেড ফুটবলটা যদি আমি খেলিও আমার আসলে তেমন কিছু যায় আসে না। গোলগুলো আমরা দেখতে পারি যে গোলগুলো হয়েছে এটাতে বলতে পারি যে ডিফেন্ডারদের ভুল আছে কিনা। আসলে কি এই যে 9টা গোল আমরা দেখলাম তার ভেতরে ডিফেন্ডারদের খুব বড় ভুল আমরা খুঁজে পাবো না। আপনি দেখবেন পিওর কোয়ালিটি, পিওর ক্লাস। ধরেন খাভারাজ কেলিয়ার ফার্স্ট গোলটা, ওটা মনে হতে পারে যে ঠিক আছে স্ট্যানিশিচ বোধহয় আরেকটু আগে গিয়ে ওকে মার্ক করলে পারতো, কিন্তু আপনি পরের কোয়ালিটি দেখেন, সে তো গোল থেকে তখন প্রায় 40 গজ না হলেও 35 গজ দূরে তো থাকবেই। এরপরে আপনার কম্পোজার ঠিক করতে হবে, আপনাকে গিয়ে একটা স্পেস তৈরি করতে হবে, ইন্ডিভিজুয়াল কোয়ালিটি। উসমান দেমবেলে যদি ওই মিসগুলো না করতেন তাহলে তো ম্যাচের স্কোর লাইন আরো বড় হতে পারতো, অথবা আমরা ড্রও একটা হয়তো দেখতে পারতাম। এখন এই যে রিস্ক ওরিয়েন্টেড ফুটবলের কথা বলছে, আমার কাছে তো মনে হচ্ছে যে এই ফুটবলটাই মজার। মানে গত কয়েক বছরে যা হয়েছে না, যে একটু এত কাঠখোট্টা ফুটবল দেখতে দেখতে কখনো কখনো মনে হয় যে ফুটবলটা কি সবসময় এমনই থাকবে। ঠিক নির্মল বিনোদনের ব্যাপারটা অনেকটা মিসিং ছিল। আমি এক্সেই একটা পোস্ট পড়ছিলাম আরেকজনের যে এরকম ফুটবল আসলে হতো নাকি 1959-60 সালে যখন চ্যাম্পিয়ন্স লিগ হতো সেই সময়টায়। আমি এটার সঙ্গে জানি না ওই সময় কি ফুটবল হতো, তা তো দেখি নাই, কিন্তু ফুটবল ব্যাপারটা যে এত আমুদে হতে পারে এইটা আমরা নতুন করে এই মডার্ন ডেতে এসে বুঝলাম যে এরকম হতে পারে। আমার মনে হয় ফুটবলারদেরকে আমরা যদি আরেকটু ফ্রিডম দিতে পারি, এটা বাংলাদেশের কনটেক্সটে আমার কাছে মনে হয় খুবই রেলিভেন্ট। বাংলাদেশের ফুটবলারদেরকে যারা একটু উঠতি বয়সী 18-19 বছর বয়সী, যখন একবার সে পেশাদার ফুটবল খেলা শুরু করে, এদেরকে এমন ভাবে আবদ্ধ করে রাখা হয়, কোচরা রাখেন ছকের ভেতরে, এবং তাদেরকে দিয়ে এমন ডিফেন্ডিং এ মনোযোগী দেওয়ার একজন ফরওয়ার্ডকে। এই কারণে আমাদের যে পটেনশিয়াল ফুটবলার আছেন এরা পরে গিয়ে আসলে বিলুপ্ত হয়ে যান। এদের ভেতরে খেলার সেই নির্মল বিনোদনটাই কাজ করে না। ওই ম্যাচ দেখার পরে আমাকে যদি বলেন যে কোনো একটা অনুসিদ্ধান্তে পৌঁছাতে, আমার মনে হয় বাংলাদেশের যে ঘরোয়া ফুটবলে কোচরা কাজ করেন উনাদের এই ম্যাচটা আরো বারবার দেখা উচিত। যে তুমি যখন এত বেশি হারানোর ভয়ে ফুটবল খেলবা, এটা এত বেশি মিডল ক্লাস মেন্টালিটি আমাদের সাথে যায় অবশ্য আমাদের সবকিছু দিক থেকে। এটা থেকে বের হইতে না পারলে ফুটবলের আসল মজাটা আমরা নিজেরাও যেমন পাবো না, আমরা দর্শকের কাছে পৌঁছাতে পারবো না। আমি তার মানে বলছি না যে আর্সেনাল আতলেতিকো যেটা করেছে এটাকে নাকচ করছি না, ওটারও প্রয়োজন আছে, ব্যালেন্সের দরকার আছে। ওটা পারলে এটাও পারা যাবে, ওটা পারার চেষ্টাটা তো করতে হবে। ওই চেষ্টাটা আমি আসলে বাংলাদেশে দেখি না। রিফাত, ম্যাচ শেষে উসমান ডেম্বেলে কে সিবিএস এ প্রশ্ন করা হয়েছিল যে আপনিও প্রেস করছিলেন কেন, ব্যালন ড'র জয়ী একটা খেলোয়াড়, ফরওয়ার্ড খেলোয়াড়, ওর তো প্রেস করার দরকার নেই। ইনি বলেছিলেন প্রেস না করলে লুইস এনরিকে আমাকে বেঞ্চ করে রাখবেন। আপনি যে খেলার স্টাইলটার কথা বললেন, কিংবা এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই মাঠে, কোচের ভূমিকাটা আসলে কতটুকু, আর পুরো লিগ সিস্টেমটা, ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু আমরা এটা দেখবো না। আমরা পিএসজি কে আমরা দেখছি, ফ্রান্সে আপনি লসের খেলা দেখতে এর মধ্যেই ছাপটা পাওয়া যায়। জার্মানিতে বায়ার্ন আর বরুসিয়া ডর্টমুন্ড তো সবসময় এই ধরনের খেলা খেলে, আর স্পেনে বার্সেলোনা। এটা কি শুধু ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার, না আসলে কালচারটা পরিবর্তন করা সম্ভব? কালচারের একটা বড় ব্যাপার তো থাকেই। মানে বরুসিয়া ডর্টমুন্ড রিসেন্টলি আবার নিকো কোভাচের আন্ডারে যে খুব ওই আগের ডর্টমুন্ড সেরকমটা হচ্ছে না। এটা কোচের উপর ডিপেন্ড করে, কালচারের উপর ডিপেন্ড করে, আপনার কাছে কি রিসোর্সেস আছে তার উপরে ডিপেন্ড করে কোচ তার দর্শনের কথা চিন্তা করবে। এখন এটার সঙ্গে কখনো বার্সেলোনা হয়তো কম্প্রোমাইজ করবে না, কারণ বার্সেলোনা ক্লাবটা দাঁড়িয়েই আছে ওই ভিত্তির উপরে। কিন্তু রিয়াল মাদ্রিদ দরকার হলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে কম্প্রোমাইজ করবে, সে দরকার হলে বায়ার্ন মিউনিখের সঙ্গে
লো ব্লকে গিয়ে ফুটবল খেলবে দরকার হইলে, কারণ তার কাছে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা মুখ্য, কার কি দর্শন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ওই কনটেক্সটে। আবার আপনি যদি দিনের পর দিন এমন ফুটবল খেলেন যেটা আপনাকে রেজাল্ট দেবে না, তখন আবার অন্য সমস্যা। মানে জোসে মরিনোর ক্ষেত্রে যেই ব্যাপারটা বারবার ঘটে যে তিনি যখন রেজাল্ট এনে দেন তিনি ভালো, কিন্তু যখন তিনি রেজাল্ট আনতে পারেন না তখন কিন্তু লোকে সমালোচনা করে যে তাহলে এই ফুটবলের অর্থটা কি। তো এইখানে অনেক রকম ব্যাপার স্যাপার আছে। কিন্তু উসমান দেমবেলের ওই প্রেসের কথাটায় যদি ফেরত যাই, এইটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, পিএসজি তাদের নিজেদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে একটা ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে উসমান দেমবেলে ম্যানুয়াল নয়ারকে প্রেস করতে ওপরে উঠছেন, নয়ার পরে ওই বলটা যেভাবে ডিস্ট্রিবিউট করবেন সেভাবে করতে না পেরে বল গেছে টাচ লাইনের বাইরে, এখান থেকে কোনো গোল হয় নাই, কোনো অ্যাটাক হয় নাই, নাথিং, বলটা জাস্ট টাচ লাইনের বাইরে চলে গেছে। ওইটাকে উসমান দেমবেলে তার গোল যেভাবে সেলিব্রেট করেছেন তার চেয়ে বেশি সেলিব্রেট করেছেন। তো এইটাই হচ্ছে এনরিকের টোটকাটা। এনরিকে তো কিলিয়ান এমবাপ্পেকে বাদ দিয়েছেন না, যে তুমি প্রেস না করলে তোমার আমার দরকার নাই। এমবাপ্পে যদিও নিজে থেকেই চলে যেতে চেয়েছিলেন, কিন্তু শেষের কটা ম্যাচ তো তিনি বসায় রাখছেন, খেলাবো না, যা হয় হবে, এই মেন্টালিটিরও প্রয়োজন আছে। তো ওইখানেই তো ক্লিয়ার একটা বার্তা উসমান দেমবেলের তখন পাইছেন যে ও তাই, তাহলে ওকে যদি বসায় রাখা যায় তাহলে আমি কোন ছাড়। এবং এই টিমের প্রত্যেকটা প্লেয়ার একইভাবে প্রেস করতে বাধ্য। এরা এটা বুঝে গেছে যে এই প্রেস যদি একজন না করে, কালেকটিভ প্রেসিং একজন না করলে পুরো জিনিসটা সিস্টেমটা ভেঙে পড়বে, তোমার দল হারবে। ওই প্রেসিংটা ওখান থেকে আসছে। আর এনরিকে হচ্ছেন ওই টাইপের কোচ যিনি ওই আরেকজন যিনি তার দর্শনের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করবেন না। এইটা তিনি তার খেলায় এইরকম মারদাঙ্গা প্রেসিংটাই পিএসজিতে এসে এনেছেন। স্পেনে যেই অল্প সময়টায় 2 ভাগে তিনি ছিলেন কোচ, বিশেষ করে যে 22-এর ওয়ার্ল্ড কাপের সময়টা, তো ওই সময় তো তার দল আসলে এরকম প্রেস করতে পারতো না। ওইটার একটা অন্যতম কারণ ছিল ওই রকম প্লেয়ার তার কাছে ছিল না। তো আবার মানে কোচদের ক্ষেত্রে এই ব্যাপারটা সত্যি যে সে তার রিসোর্স অনুযায়ী তার ডিসিশন নেয়, সে কখনো কখনো তার যে দর্শন তার সঙ্গেও কম্প্রোমাইজ করে, রিসোর্সের উপরে সেটা ডিপেন্ড করে। পরের দিনের খেলাটায় আসি। সোশ্যাল মিডিয়ায় হারাম বল বলা হচ্ছে, হারাম বল জয়ী হয়েছে। আপনি বলছিলেন এই ধরনের খেলার স্টাইলেরও একটা দরকার রয়েছে। অ্যাটলেটিকো এবং আর্সেনাল যে খেলাটা খেললো, এটা কি ওদের মৌসুমেরই একটা ধারাবাহিকতা না, নাকি শুধু চ্যাম্পিয়ন্স লিগে আপনি মনে করছেন যে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দেখে ওরা একটু এক্সট্রা সতর্ক ছিল, বাড়তি সতর্ক ছিল? আমার কাছে মনে হচ্ছে আর্সেনাল ওয়ার ফ্যান্টাস্টিক। মানে আর্সেনাল একটা অ্যাওয়ে ম্যাচে গিয়ে, আতলেতিকোর মাঠে গিয়ে এর চেয়ে বেশি কিছু আমি আর্সেনালের কাছ থেকে এক্সপেক্ট করি নাই। প্রথম 5-10 মিনিট একটু শেকি ছিল, কিন্তু এরপরে খেলার গ্রিপটা তারা খুব ভালো নিয়েছিল। স্পেশালি ওই পেনাল্টির আগে পরে কয়েকটা সিচুয়েশনে মনে হচ্ছে আর্সেনালের কাছে পুরো ম্যাচের গ্রিপ আছে। যদিও সেকেন্ড হাফে তাদের কিছু টাফ টাইম গেছে, মানে আদেমোলা লুকমানের আসলে ওই জায়গায় ব্যবধানটা বাড়াতে পারা উচিত ছিল, বা গ্রিজমানের আসলে কয়েকটা ফিনিশিং টাচ আরেকটু বেটার আপনি তার কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন। সেকেন্ড হাফে যখন আতলেতিকো তাদের ফার্স্ট গিয়ারে খেলা শুরু করলো, এরপরে আমার কাছে মনে হয়েছে যে আর্সেনাল তখন তাদের সিস্টেমটা বুঝতে পেরেছে যে আমাদের এখন কি করতে হবে। আর্সেনালের খেলা আমি সারপ্রাইজ না, বরং আর্সেনাল প্রিমিয়ার লিগে যে ফুটবল এই বছর জুড়ে খেলেছে ওই ধারাবাহিকতায় আতলেতিকোর মাঠে গিয়ে এর চেয়ে বেটার ফুটবল দেখার প্রত্যাশা আমার মনে হয় না আর্সেনাল ফ্যানরা খোদ নিজেরাও করেছেন, বরং সেই তুলনায় আর্সেনাল অনেক ভালো করেছে। আতলেতিকোর খেলার ধরনে বরং আমি একটু হতাশ হয়েছি। আমি চিন্তা করেছিলাম যে আতলেতিকো মাদ্রিদ মনে হয় শুরু থেকে ফার্স্ট গিয়ারে খেলবে এবং অ্যাটাক করবে, সবাই মিলে অ্যাটাকে নেমে যাবে, কারণ এমিরেটস স্টেডিয়ামের জন্য খেলা ঝুলিয়ে রেখে লাভটা কি? মানে এটা তো পারার কথা না। এমিরেটসে আর্সেনালের যে রেকর্ড সেটা তো মোটেই আতলেতিকোর পক্ষে কথা বলবে না। ওই ভিত্তিতে আমার কাছে মনে হয়েছে যে আতলেতিকো মাদ্রিদ তারা আরেকটু এক্সপ্লোর করতে পারতো, আরেকটু রিস্ক ওরিয়েন্টেড ফুটবলটা তারা খেলতে পারতো। হুলিয়ান আলভারেজের অনুপস্থিতির কারণে হয়েছে এরকম না, অনুপস্থিত তো পরের দিকে। এখন আলভারেজ যখন শুরু থেকে খেলেছেন, আলভারেজ একটা শট ঠেকালেন তো ডেভিড রায়া, বা ধরেন রায়া ভালো গোলকিপিং করেছেন এটা মানতে হবে, কিন্তু ফিনিশিং এর জায়গাটা কোথাও একটা ঘাটতি আছে। এই যে মেন্টালিটির একটা ব্যাপার আমার কাছে কেন যেন মনে হয়, সিমিওনে ম্যাচের আগে বলছিলেন যে আমরা একটা সেমিফাইনাল খেলবো চ্যাম্পিয়ন্স লিগে। এখন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল খেলবেন, এটা আসলে একটা অর্জন। আতলেতিকো তাদের ইতিহাসে খুব বেশি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল খেলে নাই, কিন্তু এইটাকে যখন আপনি একটা মোড়কে ভেতরে ঢুকিয়ে বলেন না, তখন আমার কাছে মনে হয় কি যে তখন এক্সপেকটেশনের জায়গাটা কমায় আনার একটা ব্যাপার বোধহয় চলে আসে। এবং আতলেতিকো মাদ্রিদ এই সিজনে বা গত কয়েক সিজন ধরে নিজেদের ছোট ছোট অ্যাচিভমেন্টকে এমনভাবে সেলিব্রেট করেছে যে তারা আসলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতেই পারে নাই। হয়তো লিগে তারা দ্বিতীয় অবস্থানে আছে, এই সময় তারা বলছে যে আমরা এখনো লা লিগার স্বপ্নটা দেখছি না। এখন এটা আমি বুঝি যে তারা হয়তো বলেন নিজের উপর থেকে চাপ কমাতে, ঠিক আছে, তারা তো বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো না, কিন্তু ওইটা আসলে প্লেয়ারদের কাছে কি বার্তাটা যায় যখন আপনি নিজেরাই স্বীকার করে নেন যে না আমি ওই লেভেলের না। আর আতলেতিকোর মতো ক্লাবের জন্য এটা একটু রিস্কি, কারণ ওরা তো একটু
পরের সারি, মানে যতই আপনি বলেন না কেন রিয়াল বার্সার সারিতে তো আসলে আতলেতিকো আমরা রাখি, কিন্তু একটু পরে থাকে না, ওই ব্যাপারটা আমার কাছে মনে হয় কি একটু হিতে বিপরীত হিসেবে অনেক সময় কাজ করে। আমার কাছে মনে হচ্ছে আতলেতিকো যদি আরেকটু এক্সপ্লোর করার চেষ্টা করতো, এই আর্সেনালকে ভাঙা সহজ না, আর্সেনাল ডিফেন্সিভ রেকর্ড খুবই ভালো, তাহলে তাদের জন্য একটা চান্স থাকতো। আমার কাছে মনে হয় আর্সেনাল যেইভাবে খেলেছে, বরং আর্সেনালটা পেনাল্টি পাওয়া উচিত ছিল, ওই পেনাল্টি পেলে তো গল্প অন্যরকম। আর্সেনালের ফ্যান ক্লাবগুলোতে দেখলাম, স্পেশালি এএফটিভির কয়েকটা আলোচনায় দেখলাম যে ওরা এখনো চাচ্ছে আর্টেটা ইউসিএল এর থেকে ইপিএলটায় প্রাধান্য বেশি দেয়। আপনার কি মনে হয় এটা কি আর্টেটার কি আসলে মনোযোগটা এদিকে সরিয়ে আনা উচিত? প্রিমিয়ার লিগে ফুল ফোকাস থাকা উচিত। বরং আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার সিটি যদি এখনো চ্যাম্পিয়ন্স লিগে থাকতো, তাহলে আর্সেনালের এত ঝামেলা হতো না যত ঝামেলায় তারা পড়েছে। মানে এখন তো 3 পয়েন্টের গ্যাপ আছে, কিন্তু একটা ম্যাচ তাদের কাছে কম আছে, ম্যান সিটির কাছে একটা ম্যাচ বেশি আছে। এইটা চ্যাম্পিয়ন্স লিগে এই তারতম্যটা হয়েছে বলে আমার কাছে মনে হয়। এই শিফটিং ইন্টারন্যাশনাল ব্রেকের পরে আর্সেনাল যেভাবে নুয়ে পড়েছে ওই মার্চের পর থেকে, ওইটা আর্সেনালের জন্য ঝামেলার। এর আগ পর্যন্তই ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগে ছিল। ম্যান সিটি যখন এখন একটা ম্যাচ খেলার আগে প্রপার রেস্ট নিয়ে একটা ম্যাচের প্ল্যান নিয়ে নামতে পারছে, এটা আর্সেনাল পারছে না। তার উপরে আর্সেনালের এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স নাই, বেশিরভাগ ফুটবলার জানেনও না যে এইরকম সময় কি আসলে করতে হয়। এখন আপনি 1-0 গোলে জিতে বেরো যেতে পারেন, কিন্তু 1-0 গোলে জেতাটা আপনার জন্য ইনাফ নাও হইতে পারে, কারণ এখন আপনি এমন স্টেটে এসছেন যেখানে আপনার গোল ব্যবধান খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে প্রিমিয়ার লিগ টাইটেল জেতার জন্য। আমার মনে হয় যে আর্সেনাল ফ্যান মিকেল আর্তেতা সবাই জানেন প্রিমিয়ার লিগের গুরুত্ব তাদের কাছে সবচেয়ে বেশি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটা মিকেল আর্তেতা ছাড়তে পারবেন না। আপনি একবার এইটা ভাবেন যে ধরেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল গেছে, আর্সেনাল তো প্রিমিয়ার লিগ জিতলো না, আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, মানে আমি ভাবি যে কিরকম একটা অদ্ভুত ঘটনার অবতারণা হবে। আপনি এটা অদ্ভুত না পুরো ব্যাপারটা? পুরো সিজন প্রিমিয়ার লিগে এইভাবে রুল করার পরে চ্যাম্পিয়ন্স লিগ জিতলো তারা, প্রিমিয়ার লিগ জিততে পারলো না, অদ্ভুত ঘটনা হবে। স্প্যানিশ লিগে আসি। রিয়াল মাদ্রিদের সিচুয়েশন খুব একটা সুবিধার না এখন। একজন কট্টর লোককে তারা নিয়ে আসতে চাচ্ছেন, শুনছি অনেক, জোজে মরিনিও আসবেন। তার একটা কুখ্যাতি রয়েছে, দলকে খুব আয়রন ফিস্টে চালান। অলরেডি রিয়াল মাদ্রিদে একজন ডিক্টেটর আছেন, বদনাম শোনা যাচ্ছে, কিলিয়ান এমবাপে। জোজে মরিনিও খুবই হার্ড টাস্ক মাস্টার হিসেবে পরিচিত। দলের ভালোর জন্য তিনি সেরা খেলোয়াড়কে বসিয়ে রেখেছেন, ক্লাব বদলাতে বাধ্য করে, এই রেকর্ডও আছে। রিয়ালের এই বর্তমান তারকাদের কি উনি নিয়ন্ত্রণ করতে পারবেন? যদি, এবং কথা মোটামুটি আমি যতদূর শুনছি ফ্লোরেন্তিনো পেরেজ আসলে মরিনিওকেই চাইছেন, সম্ভব মরিনিওর পক্ষে? মরিনিওকে আনার আর কোনো কারণ কি আছে? মানে যদি আমি বিশ্বাস করি যে আমার এই ফুটবলারদেরকে দিয়ে প্রেস করাইতে, এই যে কি বলে কিলিয়ান এমবাপেদের দিয়ে প্রেস করাইতে, বা প্রেস না করায় অন্য কোনো সিস্টেম বের করতে, প্রেস ছাড়া আর কি সিস্টেম আছে? সেটা হচ্ছে আপনি ট্রানজিশনে খেলবেন বা কাউন্টার অ্যাটাক করবেন। তো এই দুইটা ক্যারেক্টার যদি আপনি মেলাতে চান, তাহলে একজন লোক টিকমার্ক তো খান, তিনি জোসে মরিনিও, তাই না? যে যাকে কিলিয়ান এমবাপে যদি এসে বলেন, কিলিয়ান এমবাপে কিছু একটা বলার আগে দুইবার ভাববেন ওই প্রোফাইলের কারণে। কিন্তু আমি আসলে জানি না যে রিয়াল মাদ্রিদ আসলেই সিদ্ধান্তটা ঠিকঠাক নিচ্ছে কিনা, এটা কোনো লং টার্ম সলিউশন কিনা। জোসে মরিনিওকে কেন গত 10 বছর ধরে বড় ক্লাবগুলো আর নেয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের পরে? 10 বছর না, 10 বছর একটু কম সময় হবে। তার অন্যতম কারণ সম্ভবত ট্যাকটিক্যালি, তার অনেকে বলেন আর কি ট্যাকটিক্যালি তিনি অবসোলিউট হয়ে গেছেন। এখন ট্যাকটিক্যালি সেকেলে হয়ে যাওয়াটা নতুন কিছু না, এটা সবাই হন। এমনকি পেপ গুয়ার্দিওলা তো গত 2 সিজন ধরে ট্যাকটিক্যালি কিছুটা তার ব্যাপারটা অনেকে রিড করে ফেলেছেন, এটাই তো বলা হচ্ছিল। এইবার তো তিনি প্রিমিয়ার লিগ টাইটেল রেসে ফিরেছেন সাধারণত, মানে মূলত আর্সেনাল সুযোগ করে দিয়েছে। তিনি গত 2 মাস ধরে একই 11 খেলছেন, একই সিস্টেম, নতুন কিছু আর নাই। এখন নতুন কিছু না থাকলে ফুটবলের দুনিয়ায় আপনি খুব দ্রুতই পুরনো হয়ে যাবেন। ওই যে ধরেন 94-এর আরিগো সাকি, উনি কি আসলে টপ লেভেলে খুব বেশি দিন রুল করতে পারেন নাই তো। জোসে, সব কোচের একটা টাইম লাইন থাকে, এই টাইম লাইনের পরে তিনি বা তার ধারণাটা একটু পুরনো হয়ে যায় এবং তারা তারপরে শীর্ষ ক্লাবের থেকে একটু পরের দিকে যান। কার্লো আনচেলত্তি কি করছেন? আনচেলত্তির কিন্তু সিস্টেমের সাথে তিনি কম্প্রোমাইজ করেছেন। তিনি তার ওই 4-4-2 এসি মিলান, চেলসি ওইসব সেরে তিনি কিন্তু এভারটনে চলে গেছেন, ডান, হি ওয়াজ ডান, মানে কোচিং ক্যারিয়ার শেষ ছিল। কিন্তু তার কপাল খুব ভালো যে রিয়াল মাদ্রিদ ওই একই রকম সংকটে পড়েছিল যে তাদের একটা নতুন কোচ লাগবে, এখন কাকে আনবে তারা জানে না। কয়েকটা কোচ বরখাস্ত করার পরে আর কাউকে পাচ্ছে না, আবার কার্লো আনচেলত্তিকে আনলো এবং রেজাল্ট এসছে। আমার কেন যেন মনে হয়
এই জোসে মরিনিওকে আনার পেছনে সেম সাইকোলজি কাজ করছে এই মুহূর্তে ফ্লোরেন্তিনো পেরেজের গত কয়েক মৌসুমের সিদ্ধান্ত কিন্তু খুব একটা সঠিক হয়েছে, এটা বলার কোনো উপায় নাই। সাইনিং খুব ভালো হয়েছে, এমবাপ্পেকে আনার জন্য 1 পয়সা খরচ করেন নাই, বেলিংহ্যামের মতো ফুটবলার পেয়েছেন, সাইনিং খুব ভালো হয়েছে। হুইজেন বা এবার যারা যারা এসেছেন সামনের দিনে সার্ভ করবেন। কিন্তু কোচের জায়গায় যখন আপনি শাবি আলোনসোকে বরখাস্ত করলেন, তখনই তো আপনি বার্তা দিয়ে দিলেন যে এই টিমটার মেইন তারকা হচ্ছেন প্লেয়াররা। এটা তো ভালো কোনো মেসেজ ছিল না। এখন তিনি যাচ্ছেন জোসে মরিনিওর দিকে, যে জোসে মরিনিওর সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্কটা ওইভাবে শেষ হয়েছিল, খুব ভালো নোটে না। আমি জানি না, সত্যিই জানি না যে এটা আসলে রিয়াল মাদ্রিদকে কোন দিকে নিয়ে যাবে। আমার কাছে কেন যেন মনে হয় যে ফ্লোরেন্তিনো পেরেজ এখানে একটা বড় জুয়া খেলতে চাইছেন। তার ব্যাক অফ দ্য মাইন্ড ওইটাই কাজ করছে যে আনচেলত্তি তার দ্বিতীয় দফায় এসে আরো সফল হয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে সেটা হতে পারে। জিদানে জিদানও পরের দফায় এসে আবার সফল হয়েছেন। ওইগুলো থেকে তিনি ভাবছেন কিনা যে জোসে মরিনিও রিয়াল মাদ্রিদে এসে সেটা যদি কাজ না করে 1 বছরের মধ্যে কমপ্লিট ডিজাস্টার হবে। রিয়াল মাদ্রিদ নিয়ে আলোচনাটা শেষ করবো, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আরো দুটা নাম শোনা যাচ্ছে, আমি নামগুলো আপনাকে দ্রুত বলি। ডিডিয়ার ডেশাঁ, লিওনেল স্কালোনি, আর্জেন্টাইন হেড কোচ। রিয়ালের জন্য চয়েস কেমন হবেন তারা? লিওনেল স্কালোনির লা লিগার এক্সপিরিয়েন্সটা আছে, ভালো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমি ক্লাব কোচিংয়ে লিওনেল স্কালোনি আসলে কেমন এটা বলা খুব কঠিন। ন্যাশনাল টিমে কোচিং করাচ্ছেন সেই আলাদা জিনিস, অনেক সময় পান আপনি, অনেক পরিকল্পনা করে একটা ম্যাচ খেলবেন। এবং স্কালোনি কিন্তু ওই রকম কোচ যিনি অনেক অনেক মানে পেছনে অনেক কাজ করেন, এটা যেটা আমরা হয়তো দেখি না। এবং কাজগুলো কিরকম, প্রতি ম্যাচে তার দেখবেন 11 এক এক রকম, এটা কোত্থেকে হয়? কারণ তার প্রতি ম্যাচে তার ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকে। এই প্ল্যানটা করার জন্য তিনি সময় পান, কোনো ম্যাচে 2 মাসও সময় পান, 3 মাসও সময় পান, যে এখন কিছুই নাই, তিনি ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের প্ল্যান হয়তো সাজাচ্ছেন। কিন্তু ক্লাব কোচিংয়ের ব্যাপারটা হচ্ছে সপ্তাহান্তে আপনাকে যেতে হবে। যেই কোচ কখনো আসলে ক্লাব লেভেলে কোচিং করান নাই ওই অর্থে ওইভাবে, তার উপরে ভরসা রাখা, আবার ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ তো আপনি এটা বলতে পারবেন না, ওটা খুব ডিফিকাল্ট। দিদিয়ার দেশর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট। সেখানে যেটা সুবিধা যে প্লেয়ার ম্যানেজ করা। আমার কাছে সুপারস্টার্স আছে, তাদের কাছ থেকে বেস্ট আউটকাম। তো এই ব্যাপারটা যদি হিসাব করেন তাহলে আমার কাছে মনে হয় দিদিয়ার দেশর প্রোফাইলটা বোধহয় আর একটু হেল্প করতে পারে রিয়াল মাদ্রিদকে এই সেন্সে, একটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল, একটার কোয়ার্টার ফাইনাল, একটায় চ্যাম্পিয়ন, এই প্রোফাইল, ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ, কিলিয়ান এমবাপ্পের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, এইটাতে আমার মনে হয় পাল্লা, এই দুজনের ভেতরে যদি করেন পাল্লা, মনে হয় দিদির দেশের একটু ভারী। আর তার উপর তিনি তো চলেই যাচ্ছেন এইবার। রিফাত, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের অফ দ্য ফিল্ডে। দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন BDNews24.com।